হ্যালো, তোমরা আসছো? হ্যালো, জি ম্যাম, আসছি। কতজন আসছো? কতজন এখন হবে? এখন ম্যাম 26 জন হয়েছে, আস্তে আস্তে জয়েন করতেছে আরো। আচ্ছা, আচ্ছা, তোমাদের পড়া তো হয়ে গেছে না? সব আইটেম তো হয়ে গেছে না মোটামুটি? হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম। শুনতে পাচ্ছ? আচ্ছা, প্রথম থেকে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। আচ্ছা, রেসপিরেশন কত প্রকার বলো তো? রেসপিরেশন শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, রেসপিরেশন কত প্রকার প্রকার পড়েছো বলো তো? হ্যাঁ, ম্যাম 2 প্রকার, বলো। ইন্টারনাল রেসপিরেশন আর এক্সটার্নাল রেসপিরেশন। হুম, আচ্ছা। রেসপিরেশনের সংজ্ঞাটা তো জানা আছে, তাই না? ডেফিনেশনটা কি হবে রেসপিরেশনের বলো তো? বলো। শোনা যাচ্ছে না রেসপিরেশন? আচ্ছা, রেসপিরেশন আর ভেন্টিলেশনের পার্থক্য বলো, কি পার্থক্য বুঝে দুটাতে? হ্যাঁ, শোনা যায় না কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছিলাম। বলো, দুটার পার্থক্য কি ভেন্টিলেশন আর রেসপিরেশনের? ম্যাম ভেন্টিলেশন হচ্ছে এমনি ম্যাম এক্সটার্নাল এয়ার ভেতরে
আর বের হওয়া। আর রেসপিরেশন হচ্ছে ব্লাডের সাথে বা টিস্যুর সাথে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের গ্যাসিয়াস এক্সচেঞ্জ। Ma'am, respiration, ma'am, ventilation is inhalation, inhale and exhale of air, and respiration is the exchange of gaseous gas in the tissue level or in between the blood. মানে ultimate goal of respiration হচ্ছে up to cell, Yeah. that is respiration up to cell. হ্যাঁ, তো why oxygen is needed in cells? মেটাবলিক Ma'am, পারপাস। ma'am, the production of energy, for the production হ্যাঁ, of energy. for metabolism. Yeah. আমরা যে এখানে পড়ি যে মেকানিজম একটা আমরা পড়তে হয় তাই না, মেকানিজম অফ ভেন্টিলেশন। হোয়াট ইজ দ্য বেসিক মেকানিজম অফ ভেন্টিলেশন? বেসিক্যালি ভেন্টিলেশন কি টাইপের প্রসেস? ভেন্টিলেশন কি টাইপের প্রসেস ভেন্টিলেশনটা? Ma'am, yes. হুম আমাদের শরীরে যে বিভিন্ন প্রসেস হয় তাই না, কি কি প্রসেস আছে আমাদের শরীরে বলো তো? কি কি ধরনের অ্যাক্টিভিটি হয় আর কি আমাদের শরীরে? অ্যাক্টিভিটি কি কি ধরনের হয়? Ma'am, ma'am, ventilation, ma'am, there is a two types of activity. One is active process, and another is passive. In active process, না সেটা তো ঠিক আছে, সেটা তো পরে আসলো, আগে বলবা না ভেন্টিলেশনটা কি ধরনের প্রসেস? মেকানিক্যাল mechanical process. মেকানিক্যাল। আচ্ছা আমাদের শরীরে তাহলে এখন বলো কি কি টাইপের ঘটনা ঘটে? একটা তো মেকানিক্যাল, কিছু ঘটনা মেকানিক্যাল ঘটে, আর মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল। হ্যাঁ এই ঠিক আছে। তাহলে মেকানিক্যাল কিছু ঘটনা ঘটে, কেমিক্যাল কিছু ঘটে, ইলেকট্রিক্যাল ঘটে আমাদের, তাই না? তো মেকানিক্যালের মধ্যে এটা একটা ভেন্টিলেশনটা একটা মেকানিক্যাল একটা ইভেন্ট। এই জন্য এটার মেকানিজমটা আমাদের এইভাবে স্টাডি করা লেগেছে যে মেকানিজমটা কিভাবে হয়। এটাকে তো একটা রেসপিরেটরি পাম্প বলা হচ্ছে, রেসপিরেটরি পাম্পের সাথে মেকানিজম হচ্ছে। তো তোমরা এটার ইয়াটা শিখেছো কিভাবে রেসপিরেটরি পাম্পটা কাজ করে? পাম্পের মধ্যে কি কি আছে বলো তো? রেসপিরেটরি পাম্প বলো, এগুলো তো তোমরা পড়েই আসছো, মেকানিজম অফ ভেন্টিলেশনে পড়েছো না কিভাবে ভেন্টিলেশনটা হয়? এটা তো প্রথম টপিকে ছিল বোধহয়, প্রথম আইটেমে। In a mechanical pump, the abdominal muscles and the thoracic muscles are involved. এক নাম্বার মাসেলে কি বলবা? এগুলা বলবা এক নাম্বারে? एक नंबर मैम diaphragm ma'am. দি ডায়াফ্রাম। That right. And second one, ma'am, intercostal muscles. And third one is abdominal muscles. আচ্ছা এবার বলো ব্রিদিংটা, যেটা ব্রিদিং নরমাল রেসপিরেশন তো আমরা ব্রিদিং বলি, ব্রিদিংটা কয় প্রকার? কয় প্রকার ব্রিদিং আছে? নরমাল ব্রিদিং আর হচ্ছে ফোর্সফুল ব্রিদিং, তাই না? Breathing and normal breathing. নরমাল ব্রিদিংটা কিভাবে শুরু হচ্ছে বলো? Ma'am, diaphragm contract and আচ্ছা আগে আমাদের কি কনসিডার করতে হবে যে রেসপিরেটরি মেকানিজম পড়ার সময় কি কি কনসিডার করি আমরা?
একদম বাতাস যে ঢুকাবো, একটা জায়গার মধ্যে বাতাস ঢুকাবো, ধরো একটা রুমের মধ্যে বাতাস ঢুকাতে হলে আমরা এই রুমটার কি কি কনসিডার করব? একটা বদ্ধ জায়গায় বাতাস ঢুকাবো, যে কোনো বদ্ধ জায়গায় ধরো, হুম, কি কি চিন্তা করবা? ধরো তোমার স্কুলের ব্যাগে তুমি যখন খাতা বই ঢুকাও, স্কুল তো না, তো কলেজে পড়ো তোমরা, কলেজের ব্যাগে যখন খাতা বই ঢুকাও কি চিন্তা করো? ম্যাম স্পেস দরকার। স্পেস, Volume and কতখানি স্পেস আছে মানে ভলিউম, আর কি? ma'am, ম্যাম প্রেসার, নেগেটিভ প্রেসারটা লাগে। এখানে যেহেতু বাতাসের ব্যাপার আছে, তোমরা জানো বাতাসের সাথে কি সম্পর্ক? প্রেসারের। তাহলে জি, ma'am। আমি আমার থোরাসিক কেজ, এখানে তো আমার বাক্সটা হচ্ছে, ব্যাগটা হচ্ছে থোরাসিক কেজ, তাই না? থোরাসিক কেজ যেন আমি চিন্তা করবো আমার ভলিউম আর প্রেসার, এই দুইটা নিয়ে আমার ভাবতে হবে, তাই না? জি, ভলিউম, ম্যাম। ভলিউম যখন বের করি তিনটা জিনিস আমরা চিন্তা করি। এখানে কি কি তিনটা ডিটারমিন্যান্ট কি কি এখানকার ভলিউমের, থোরাসিক কেজের ভলিউম? হ্যাঁ, একটা ঘরের ভলিউম কিভাবে বের করো, সেভাবে ভলিউম বের করবে না তুমি থোরাসিক কেজের ভলিউমটা? হুম, ডায়ামিটার আছে না, ডায়ামিটার, আমার এখানে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে না, ডায়ামিটার দিয়ে বের করতে হবে আমার। থোরাসিক কেজের ডায়ামিটার আছে 3 রকম, বলো তো কি কি? ম্যাম ট্রান্সভার্স ডায়ামিটার, লঙ্গিটিউডিনাল ডায়ামিটার। anterior posterior এন্টেরো পোস্টেরিয়র, 3 রকমের ডায়ামিটার এখানে। এখন ভার্টিক্যাল ডায়ামিটারটা কে চেঞ্জ করে? diaphragm, ডায়াফ্রাম, হ্যাঁ, বি ডায়াফ্রাম। আর এন্টেরো পোস্টেরিয়র? ribs, ribs and sternum হুম, ট্রান্সভার্স কে? ট্রান্সভার্সও ম্যাম ইন্টারকোস্টাল মাসল। intercostal muscle. হ্যাঁ, মানে রিবস এর সাথে অ্যাটাচড ইন্টারকোস্টাল মাসল। 7 to 10th, রিবস এর 2 ধরনের মুভমেন্ট আছে, তোমরা তো অ্যানাটমিতে পড়ছো না? জি ম্যাম, Ribs এর যে bucket movement, handle বাকেট হ্যান্ডেল বাকেট আর হ্যান্ডেল, আর ম্যাম হচ্ছে পাম্প হ্যান্ডেল ম্যাম। pump Pump. handle, pump handle পাম্প হচ্ছে তোমরা টিউবওয়েল দেখেছিলা ছোটবেলায়? টিউবওয়েল দেখেছো কিনা জানি না, আমরা তো দেখেছি ছোটবেলায় টিউবওয়েল। টিউবওয়েল যে পাম্প করে yes, ma'am. জি ম্যাম। হাত দিয়ে, ওই পাম্পের সাথে এটা একটা মুভমেন্টটা আর কি মিলে যায়, ওই জন্য নাম হচ্ছে পাম্প হ্যান্ডেল, বুঝছো? টিউবওয়েলের পাম্পের সাথে হাত দিয়ে যে পাম্প করে, পাম্প করলে তো পানি বের হয় টিউবওয়েলে। আচ্ছা, ওই 3টা ডায়ামিটার আমাদের বিবেচ্য বিষয়, 3টা ডায়ামিটার দিয়ে আমরা এখনকার ভলিউম পাচ্ছি, তাহলে 3টা ডায়ামিটারই চেঞ্জ করা লাগছে। আর এখানে প্রেসারের ব্যাপার আছে, তোমরা প্রেসারও জানো, প্রেসারের ব্যাপারটা কি? দুটো প্রেসার থাকে ম্যাম, ইন্ট্রাঅ্যালভিওলার প্রেসার আর হচ্ছে ম্যাম ইন্ট্রাপ্লুরাল প্রেসার। হুম, ইন্ট্রাঅ্যালভিউলারটা কোথায় থাকে? ম্যাম অ্যালভিওলাস অ্যালভিওলাসের ভিতরে। অ্যালভিউলাসের মধ্যে থাকে, আর প্লুরালটা, ইন্ট্রাপ্লুরাল। ইন্ট্রাপ্লুরালটা? ম্যাম প্যারাইটাল আর ভিসারাল visceral। মাঝখানে থাকে Well, ম্যাম, ma'am, parietal and ফ্লুইড দুইটা পুল থাকে ম্যাম। দুইটা লেয়ারের মধ্যে থাকছে প্লুরাল স্পেসে, তাই না? এখানে নরমালি কি থাকে? এখানে প্লুরাল ফ্লুইড থাকে ম্যাম, সেরাস ফ্লুইড, প্লুরাল ফ্লুইড খুব সামান্য, তাই না? কত ml? 5 to 10 milliliters। 10 থেকে ম্যাক্সিমাম 20 ml, এর বেশি হবে না। বেশি জমলে কি বলবো? প্লুরাল এফিউশন বলে ম্যাম। প্লুরাল এফিউশন বলবো। এই ফ্লুইডটা কি কাজে সাহায্য করে? ম্যাম এই ফ্লুইডটা একটা টেনশন ক্রিয়েট করে, যে ফ্লুইডটার পুলের কারণে ম্যাম যখন নেগেটিভ ইন্টারথোরাসিক প্রেসার ক্রিয়েট হয়, তখন এই ফ্লুইডটা প্যারাইটাল প্লুরাল থেকে ভিসারাল প্লুরালকে ম্যাম পুল করে, যে কারণে ম্যাম হচ্ছে অ্যালভিওলার প্রেসার হচ্ছে ম্যাম নেগেটিভ প্রেসারের দিকে ম্যাম কনভার্জ করে, যার কারণে ম্যাম এয়ারওয়েতে বাতাস ঢুকতে পারে। প্লুরাল ফ্লুইডটা একটা হিসেবে কাজ করে আর কি, স্লাইডিং মুভমেন্টে, বুঝছো? দুইটা প্লুরা যেন ঘষান না খায়, এটা একটা ওর একটা কাজ। ফ্রিকশনটা করে, প্রিভেন্ট করে। কোনো কারণে যদি ওই ফ্লুইডটা শুকিয়ে যায়, কমে যায়, তাহলে কি হবে? প্লুরাল ফ্রিকশন হবে। ফ্রিকশন মানে ঘষাঘষি হবে, দুইটা প্লুরাল লেয়ারে ঘষাঘষি হলে কি হবে? ইনফ্লামেশন হবে।
ইনফেকশনের চান্স থাকে। এগুলো তোমাদের প্লুরাল ইকুয়েশন। প্রেশার কেমন চেঞ্জ হয় এটা তো তোমরা শিখেছোই তাই না, যে ইন্সপিরেশনের সময় প্রেশার কেমন থাকে, এই শুরুতে কেমন থাকে, শেষে কেমন থাকে। ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশারও তাই। এখন সারফেস টেনশনে আসি আমরা। সারফেস টেনশনটা কি বলতো? সারফেস টেনশন ম্যাম কোন ফ্লুইডের আউটার মোস্ট সারফেসের পার্টিকেলস গুলোর নেট ডাউনওয়ার্ড ফোর্সের কারণে প্রত্যেকটা পার্টিকেল নিজেকে পুল করে ম্যাম হচ্ছে এটার করেসপন্ডিং সারফেসটাকে শ্রিঙ্ক করার চেষ্টা করে। মানে প্রত্যেকটা ফ্লুইডের একটা সারফেসকে আপনার হচ্ছে টান টান রাখার একটা প্রবণতা আছে, সেটাই টেন্ডেন্সি। স্যার কিসের জন্য হয় এটা? ম্যাম আউটার মোস্ট যে লেয়ারটা থাকে সে আউটার মোস্ট লেয়ারে ম্যাম একটা নেট ডাউনওয়ার্ড ফোর্স ক্রিয়েট হয়, কারণ সেটা আপার লেয়ারে তো আর কোনো পার্টিকেল নেই ম্যাম যেটা হচ্ছে কি তাকে আপওয়ার্ড পুল করতে পারে। তো ম্যাম সেগুলা মানে যে নেট ফোর্সটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে নিচের দিকে একটা পুল মানে টান সৃষ্টি হয়। সে টানের কারণে ম্যাম হচ্ছে কেন টান হয় কেন? টানের বাংলায় তো ওখানে সারফেস টেনশন দিয়ে, যেটার কারণটা কি সেটা বলো। ম্যাম এটা হচ্ছে পার্টিকেল টু পার্টিকেল হোমোজেনাস পার্টিকেলের যে ম্যাম কোহিসিভ ফোর্স থাকে সেটার কারণে ম্যাম হ্যাঁ হ্যাঁ ইন্টারনালি হ্যাঁ, বলো বলো। ম্যাম ইন্টারনালি যেসব পার্টিকেলস থাকে তাদের চারপাশে ম্যাম অন্যান্য সারাউন্ডিং পার্টিকেল গুলার নেট ফোর্স এর কারণে ম্যাম জিরো হয় ম্যাম, কনস্ট্যান্ট পুলিং এর কারণে জিরো হয়। কিন্তু ম্যাম একদম যখন সারফেসে আমরা চলে যাই ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন আন্তঃনবিক শক্তি। মলিকুলার আচ্ছা ঠিক আছে, যেটা কি অ্যাট্রাকশনের কারণে হয়। হ্যাঁ, তুমি অ্যাট্রাকশন করেছো তো, অ্যাট্রাকশনের কারণে এটা হচ্ছে আর কি। সারফেস মলিকুল গুলোর অ্যাট্রাকশনের কারণে, যেখানে বৃষ্টির ফোঁটাটা গোল হয়। তো এখানে আমাদের অ্যালভেলার মধ্যে যে ফ্লুইড আছে ওদের মধ্যে একটা সারফেস টেনশনের একটা প্রবণতা আছে, এবং যে কারণে কি হয় অ্যালভেলাই ম্যাম কোলাপস করার কোলাপস করার একটা টেন্ডেন্সি থাকে, অ্যালভেলাই কোলাপস করার। রেডিয়াসের সাথে এদের সম্পর্ক আছে, এই যে কোলাপসিং টেন্ডেন্সির রেডিয়াস। হ্যাঁ জি ম্যাম ম্যাম রেডি ম্যাম ল্যাপ্লাসেস ফোর্সেস থেকে ম্যাম ল্যাপ্লাসেস ল। রেডিয়াস কম হলে কি হবে? ম্যাম সারফেস টেনশনটা বেড়ে যাবে ম্যাম। রেডিয়াস কম হলে সারফেস টেনশন কমে যায়। Yes, increase. আমাদের নরমাল, এটা তো তোমাদের পড়াই আছে যে নরমাল লাংস কে কোলাপস হতে কে কে প্রিভেন্ট করে, তাই না? এটা তো জানো। হ্যাঁ জি ম্যাম জানা আছে না? জি ম্যাম Ji ma'am. Ma'am, surface tension and radius, the relation is inversely proportional, ma'am. If radius will be increased, then the surface tension will decrease, ma'am. হ্যাঁ, এখন ওই যে বলো যে কোলাপস প্রিভেন্ট করে কোন 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 পয়েন্ট, কোন তিনটা পয়েন্ট? সারফেক্ট্যান্ট, ম্যাম রেসিডুয়াল ভলিউম, ম্যাম নেগেটিভ ইন্টারপ্রাল প্রেসার, নেগেটিভ অ্যালভিওলার প্রেসার, আর হচ্ছে গিয়ে ম্যাম সারফেস সারফেক্টেন্ট, আর হচ্ছে রেসিডুয়াল ভলিউমের প্রেজেন্স ম্যাম, আর ল্যাপ্লাসেস ল আছে সাথে। রেসিডুয়াল ভলিউমটা তো জানা আছে তোমাদের, সব তিন ভলিউম কয়টা এখানে পড়তে লেগেছে তোমাদের? 4টার মতো। 4টা ভলিউম পড়েছে তো ঠিক মতো না? জি ম্যাম তোমরা পালমোনারি ভেন্টিলেশন আর অ্যালভিওলার ভেন্টিলেশনের সম্পর্কটা বুঝো তো? বুঝো তো তাই না? জি ম্যাম ডেড স্পেসটা কি? ম্যাম ডেড স্পেস বেসিক্যালি হচ্ছে যে অ্যামাউন্ট অফ এয়ার ম্যাম রেসপিরেশনে পার্টিসিপেট করে না।
এখন এটা দুই ধরনের হতে পারে, অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস। কোনটা নরমাল? অ্যানাটমিক্যাল ম্যাম। Anatomical. তোমাদের কত? অ্যাকচুয়ালি এটার অ্যামাউন্ট হচ্ছে ম্যাম বডি ওয়েট পাউন্ডের হিসেবে যত ততই হচ্ছে আমাদের ডেড স্পেস। হুম অ্যাভারেজ হ্যাঁ 150। হ্যাঁ এটাই হবে অ্যান্সার। পালমোনারি সার্কুলেশন পড়া হয়েছে তোমাদের? পালমোনারি সার্কুলেশন কি অবস্থা পড়া? হুম Yes, ma'am. আচ্ছা লাংসে কি কি সার্কুলেশন আছে? হুম Systemic and bronchial. ব্রোঙ্কিয়াল এন্ড পালমোনারি, তাই না? Yes, ma'am. এখানে যে একটা শান্টের ব্যাপার আছে, ফিজিওলজিক্যাল শান্ট, ওটা একটু বলো তো। হ্যাঁ শান্টের ব্যাপারটা একটু বলো। ব্রোঙ্কিয়াল শান্ট আছে না একটা? কিভাবে শান্ট হয় ব্রোঙ্কিয়াল শান্ট? Ma'am, failure of circulatory system to supply sufficient amount of blood to the peripheral tissue. দেন what is the site of drainage of the bronchial capillaries? What is Ma'am, left atrium. Left ব্রোঙ্কিয়াল atrium. সার্কুলেশন গুলো, ব্রোঙ্কিয়াল ক্যাপিলারিটা কোথায় ওপেন করছে? A deep tissue of the lung. হ্যাঁ বলো, ব্রোঙ্কিয়াল ক্যাপিলারি কোথায় ওপেন করে? Deep tissue of the lungs. Ma'am, pulmonary vein. Most of the bronchial capillary end in the bronchial vein, but some open into the pulmonary capillaries and veins, pulmonary veins, and it is not oxygenated and carries deoxygenated blood. And this is a shunt, which is physiological shunt here, physiological shunt of the bronchial vessels. There is another shunt in cardiovascular system. Some myocardial veins direct open into the left atrium. This is the second shunt.
What is the effect of hydrostatic pressure on circulation, pulmonary circulation? Hmm? হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কি ইফেক্ট আছে বলো? বলো বলো। ম্যাম এটা আউটপুট ফোর্স জেনারেট করে ম্যাম ফ্লুইড কে ক্যাপিলারিজ থেকে ইন্টারস্টিশিয়ামের দিকে পুল করার জন্য। আমাদের সিস্টেমিক সার্কুলেশনে তোমরা তো কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ে আসছো, ওখানে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কি ইফেক্ট থাকে সিস্টেমিক সার্কুলেশনে, আর্টেরিয়াল প্রেসারের উপরে? হ্যাঁ, তোমাদের ফোন সব মিউট করে রাখছো তো, উত্তর দিচ্ছ না তো কেউই, কেউ তো কথা বলছো না। হ্যাঁ বলো, আর্টেরিয়াল সিস্টেমের উপর কি ইফেক্ট হাইড্রোস্ট্যাটিক প্রেসারের, গ্র্যাভিটির? হুম, Means, ma'am, at the pulmonary arterial pressure at the level at the lower level of the heart is greater than the upper. তুমি যখন দাঁড়িয়ে থাকো তখন তোমার ব্রেইনে কেমন প্রেসার থাকবে আর তোমার পাতায় প্রেসার কেমন থাকবে? দুটা কি একই প্রেসার থাকে? হুম, আর্টেরিয়াল প্রেসার কি একই রকম পাওয়া যাবে মাপলে? হ্যাঁ, কোথায় বেশি পাওয়া যাবে? Foot. ফুটে বেশি পাওয়া যাবে তাই না, কারণ এই যে গ্র্যাভিটির জন্য। জি। এখন পালমোনারি সার্কুলেশনের এই জিনিসটা কেন আমাদের কাজে লাগছে লাংসের বেলায়? হুম, লাংসের ব্লাড ফ্লোর উপর এখানে ইফেক্ট আছে না গ্র্যাভিটির? কি ইফেক্ট? অ্যাপেক্সে কেমন, বেজে কেমন, এটা তোমরা পড়েছো তো। ম্যাম অ্যাপেক্সে বেশি ব্লাড ফ্লো থাকে না Low. বেজে? Apex में मैम ब्लड রিচ হবে না। ইভেনলি ডিস্ট্রিবিউশনের জন্য ম্যাম, যেন অ্যাপেক্সে খুব কম পারফিউশন না হয় আর বেজে যেন খুব বেশি পারফিউশন না হয়, এই কারণে ম্যাম হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটাকে due to ব্যালেন্স hydrostatic আমাদের গ্র্যাভিটির জন্য পারফিউশন এবং ভেন্টিলেশন দুইটাই বেজে বেশি, ঠিক আছে? অ্যাপেক্স এর থেকে তুলনামূলকভাবে পারফিউশনটা বেশি থাকে, পারফিউশনের বৃদ্ধির হারটা বেশি বেজে। Relatively, but ventilation and perfusion both increases from apex to base, both increases, but the rate of increase is greater in case of perfusion. And what is the significance of this ventilation and perfusion practically? What is significance? ম্যাম এটা থেকে ম্যাম ফিজিওলজিক্যাল ডেড স্পেস আর ফিজিওলজিক্যাল শান্ট ডিটারমিন করা হয় ম্যাম। কারণ একটা যদি আমার বেশি থাকে আর একটা কম থাকে তাহলে কি কোনো লাভ হবে? ম্যাম যে লাভ কোনো হবে একটা না, এটা ওয়েস্টেড তোমরা সেটাই জানো। দুটার যদি তুলনামূলকভাবে বরং রেশিওটা ঠিক থাকে তাহলে আমার লাভ হচ্ছে। একটা একদম অনেক বেশি ওভারফ্লো হয়ে গেল আর একটা থাকলো না, তাতে ওই ডেড স্পেস অথবা শান্তি হয়ে গেল আমার। এটা হচ্ছে সিগনিফিকেন্স, ভেন্টিলেশন পারফিউশন রেটের সিগনিফিকেন্স।
পালমোনারি ইডেমা সাধারণত হয় না কেন? ম্যাম একটা সেফটি ফ্যাক্টর প্রেসার ডিফারেন্সের জন্য ম্যাম। কত সেফটি ফ্যাক্টরটা কত এখানে? ম্যাম 7 millimeters of mercury. সেফটি ফ্যাক্টর কি 7 বলবা? ম্যাম 28 plasma colloidal osmotic pressure আর ম্যাম 21 21 বলবা তো, সেফটি ফ্যাক্টর আমাদের 21 তাই না? আর তুমি জি 7 যেটা বলছো ওটা তো পালমোনারি ক্যাপিলারি প্রেসার। হ্যাঁ, পালমোনারি ক্যাপিলারি প্রেসার হচ্ছে 7 মিলিমিটার মার্কারি, সেফটি ফ্যাক্টর 21 মিলিমিটার মার্কারি। রেসপিরেটরি মেমব্রেনের লেয়ার গুলা এগুলো তো তোমাদের পড়া আছে সব, এগুলো আশা করি সব পারবা। ওখানে যে ডিফিউশন হয়, এই গ্যাসাস ডিফিউশনটা কিসের কিসের কোন নির্ভর করে? হুম, ম্যাম গ্যাস surface area, thickness, gaseous solubility, diffusion capacity আর হচ্ছে ম্যাম টেম্পারেচার। এখন ট্রান্সপোর্টে আসি আমরা। অক্সিজেন ট্রান্সপোর্ট করেছে আর কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, তাই না? অক্সিজেন কি কি ফর্মে হয় ট্রান্সপোর্ট? হুম, বলো, অক্সিজেন কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয়? মেয়েরা তো সব মিউট করে রেখে দিয়েছে দেখছি। ম্যাম একটা অক্সিজেন হিমোগ্লোবিন ফর্মে হয় আর একটা ডিসলভড স্টেটে হয়। হুম, ডিসলভ 97 স্টেটের হ্যাঁ ম্যাম 97% হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ফর্মে হয় আর 3% ডিসলভড স্টেটে হয়। ডিসলভ স্টেটে যেটা হয় সেটার কোনো কাজ আছে? ম্যাম ডিসলভড স্টেটের অক্সিজেনের পরিমাণটা অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা মানে কন্ট্রোল করে বা মানে ঠিক করে যে পার্শিয়াল প্রেসারটা কতটুকু হবে ব্লাডে। হিমোগ্লোবিনের সাথে যে কম্বিনেশন হচ্ছে ওটা কি ফর্ম ওটা? অক্সিহিমোগ্লোবিন ফর্ম 97%। Oxyhemoglobin, ma'am. হুম, অক্সিহিমোগ্লোবিন ফর্ম ম্যাম Oxyhemoglobin form, ma'am. 97%। কম্বিনেশনটা কেমন? এখানে রাসায়নিক বিক্রিয়াটা কেমন? কেমিক্যাল রিঅ্যাকশনটা ম্যাম রিভার্সিবল। কি নাম, নাম কি? অক্সিজেনেশন ম্যাম। কোভ্যালেন্ট বন্ড। অক্সিজেনেশন। অক্সিজেনেশন ম্যাম। অক্সিজেন আয়রনটা কি ফর্মে আছে এখানে? ফেরাস ফর্ম ম্যাম। Ma'am, এখানে একটা কার্ভ আছে জানো তো না? সেই কার্ভের ও শেপটা আচ্ছা কি? ম্যাম সিগমা শেপ Sigma অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। সিগময়েড শেপ হয়েছে কেন? এটার সোজা একটা ম্যাম এটা হচ্ছে স্ট্রেট শেপ না হয়? ম্যাম এটা হচ্ছে মানে ব্লাডে যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যত ইনক্রিজ হতে থাকে তত বেশি হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি বাড়তে থাকে। তো ম্যাম এই হিমোগ্লোবিন অক্সিজেনের প্রতি অ্যাফিনিটির জন্য দেখা গেছে এই কার্ভটা এরকম সিগমার শেপ হয়েছে। তাই একটু ঠিক করে বলো তো। আর একটু অ্যাকুরেট করে বলো। ম্যাম হিমোগ্লোবিন ম্যাম একটা হিমোগ্লোবিন মলিকিউল 4টা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে। তো ম্যাম ব্লাডের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যত বাড়তে থাকে তত হিমোগ্লোবিনের স্যাচুরেশনও অক্সিজেনের সাথে বাড়তে থাকে। তার মানে হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা বা অ্যাফিনিটি সেটা বাড়তে থাকে। তো তখন ম্যাম দেখা যায় যে যখন ব্লাডের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ও সেটাই তো, কখন বাড়া শুরু হবে সেটা তুমি বলবা না, স্টার্টিংটা বলবা তো। আচ্ছা ম্যাম যখন হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 10 থাকে তখন দেখা যায় স্যাচুরেশন 9% হয়। আবার যখন 28 থাকে তখন স্যাচুরেশন ম্যাম 50% হয়ে যায়। আবার ম্যাম যখন মানে ব্লাডের পার্শিয়াল প্রেসার 40 থাকে তখন স্যাচুরেশন 75% হয়ে যায়।
এরকম করে ম্যাম বাড়তে থাকে, তো দেখা যায় সেটা সিগমার না শেপ এটা হয়। তো ঠিক আছে, কিন্তু এর পিছনের মেকানিজমটা বলবা না, বেসিক মেকানিজমটা আর কি। ম্যাম আলফা বিটা চেইনের যে ম্যাম গ্লোবুলার চেইন গুলো আছে ম্যাম, এই গ্লোবুলার চেইন গুলো কনফরমেশনাল চেঞ্জ হয় ম্যাম। ফার্স্ট অক্সিজেনটা যখন ম্যাম কানেক্ট হয় তখন ম্যাম সেই চেইন গুলা নিজেদের কনফরমেশনাল চেঞ্জের মাধ্যমে ম্যাম 15 ডিগ্রি রোটেশন করে। তো ম্যাম ফার্স্ট এটা যখন অ্যাটাচ হয় তখন একটা 15 ডিগ্রি রোটেশনের কারণে ম্যাম সেকেন্ড যে ওপেনিংটা সেটা আরো ইজিয়ার হয়ে যায় ম্যাম, যে অন্য একটা অক্সিজেনের সাথে ম্যাম বাইন্ড করার জন্য। সেটা যখন ওখানে ম্যাম আবার কানেক্ট হয় তাতে আবার একটা গ্লোবুলার চেঞ্জ আসে, গ্লোবুলার চেইনের চেঞ্জ, যেটার কারণে ম্যাম আরো একটা 15 ডিগ্রি রোটেশন হয়। এভাবে ম্যাম যতবার অক্সিজেন অ্যাড হতে থাকে ততবার নেক্সট অক্সিজেনটা এন্ট্রি করার জন্য ম্যাম সেটা আরো ইজি হয়ে যায় এবং আরো ইজিলি বন্ড মানে আরো ইজিলি ম্যাম মানে বাইন্ড বা কানেক্ট হতে পারে ম্যাম। এ কারণে ম্যাম খুবই ছোট ছোট প্রেসার ডিফারেন্সের কারণে ম্যাম হচ্ছে ইজিলি অক্সিজেন বাইন্ড হয়ে যেতে পারে এবং প্রেসার ডিফারেন্স অনেক কমের জন্য ম্যাম স্যাচুরেশন অনেক বেড়ে যেতে পারে এবং আলটিমেটলি ম্যাম যখন 100 মিলিমিটার অফ মার্কিউরির দিকে পৌঁছে যায় তখন ম্যাম ম্যাক্সিমাম সব আরবিসি বাইন্ড হয়ে যায় ম্যাম অক্সিজেনের সাথে। তখন ম্যাম স্যাচুরেশন হচ্ছে ম্যাম একদম মানে একটা ভ্যালি এর মতো হয়ে যায়, একটা ফ্ল্যাট লাইনের মতো ম্যাম। ম্যাক্সিমাইজ স্যাচুরেশন 97% যেটাকে বলা হয়। বোর্ড ইফেক্টটা তো জানা আছে তোমাদের না, বোর্ড ইফেক্ট? জি ম্যাম। এক্সারসাইজে কি হয়? এক্সারসাইজে বেড়ে যায় ম্যাম, বোর এফেক্ট অ্যাক্টিভেটেড হয়ে যায়, অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়। P50 টা কি? ম্যাম the Partial pressure of oxygen. the pressure at which oxygen is 50% saturated with the hemoglobin inside RBC. অক্সিজেন স্যাচুরেটেড থাকে হিমোগ্লোবিন, না হিমোগ্লোবিন স্যাচুরেটেড থাকে অক্সিজেন দিয়ে, তাই না? Hemoglobin saturated with oxygen. আচ্ছা 2-3 একটা আছে না, 2-3 ডাইফসফেট, ওটা কি বলতো? কি ওটা কোথায় বেশি থাকে, কোন সেলে? RBC তে ম্যাম। কেন? এটা অক্সিজেন হিমোগ্লোবিন বাইন্ডিং কে ম্যাম ফ্যাসিলিটেট করে। না আরবিসি তে কিভাবে বেশি হলো ওটা? ম্যাম আরবিসি তে Mitochondria. বিপিজি শান্ট হয়, বিসফসফোগ্লিসাইড শান্ট হয় গ্লাইকোলাইসিস এর সময়। আরবিসি তে কি গ্লাইকোলাইসিস হয় বেশি? ম্যাম অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেশি হয়, কারণ আরবিসি তে মাইটোকন্ড্রিয়া থাকে না। আচ্ছা আরবিসি তে কি একটা ইম্পর্টেন্ট এনজাইম থাকে যেটা কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টে জড়িত আছে, কি এনজাইম? কার্বনিক অ্যানহাইড্রেস। হ্যালডেন ইফেক্ট করেছো তো না, হ্যালডেন ইফেক্ট? জি ম্যাম। রেসপিরেশনের রেগুলেশন কি কিভাবে হয়? ম্যাম হেলডেন ইফেক্ট একবার বোঝালে ভালো হতো। হ্যালডেন ইফেক্ট তো তোমাদের বইয়ে আছে তাই না, পড়ে নিও, কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে, সময় তো নাই। রেসপিরেশনের মেইনলি কি কিভাবে হয় বলো, রেসপিরেশন রেগুলেশনটা কিভাবে হয়, কি কি উপায় বলো তো? কেমিক্যাল আর নার্ভাস। ম্যাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে আর কেমিক্যাল দিয়ে। মানে নার্ভাস রেগুলেশন এন্ড কেমিক্যাল। নার্ভাসকে কয় ভাগে ভাগ করবা? সবসময় যা করি সেভাবে আমরা করব, ভলান্টারি এন্ড ইনভলান্টারি। ম্যাম তাই না?
Ma'am, normally it is controlled by the medulla oblongata. হ্যাঁ ওটা তো ইনভলান্টারি, কিন্তু তার আগে আমরা ভলান্টারিটাও বলে নিব, ঠিক আছে? কারণ আমাদের তো ভলান্টারি কিছু ইফেক্ট আছে। আমরা ইচ্ছা করলে কি করতে পারি, হাইপার ভেন্টিলেশন করি, আবার অনেক সময় ব্রেথ হোল্ডিং করে রাখি না, এই জন্য এর Yes, ma'am. ভলান্টারি বলবো। তারপরে ইনভলান্টারি বলে তোমরা যেটা বলতো সেগুলো সবই ইনভলান্টারি লেখা তোমাদের বই, বেশি সবই যে সেন্টার গুলো এগুলো সব ইনভলান্টারি বর্ণনা দেওয়া আছে। ডরসাল রেসপিরেটরি গ্রুপ, তারপরে ভেন্ট্রাল, নিউমোট্যাক্সিক, এগুলো সব তোমার ইনভলান্টারি, সব অটোনমিক, এগুলাই পরে, এগুলো তো ডিটেলসে বলবাই, কিন্তু আগে ভলান্টারিটা বলে নিব। এরপরে কেমিক্যালে আসি। কেমিক্যালের বেলাতে ওরকম সেন্ট্রাল আর পেরিফেরাল দুই ভাগে ভাগ করে নেব, সেন্ট্রাল আর পেরিফেরাল। সেন্ট্রালের মধ্যে যে কেমোসেনসিটিভ এরিয়া আছে যেটা মেটালাতে, হ্যাঁ, তিনটা যে গ্রুপ অফ নিউরন ওগুলা ছাড়া আলাদা একটা কেমোসেনসিটিভ এরিয়াই আছে আমাদের কেমিক্যাল কন্ট্রোলের জন্য, যেটা কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনের প্রতি খুব সেন্সিটিভ। এটা হচ্ছে কেমোসেনসিটিভ এরিয়া সেন্ট্রালি। আর পেরিফেরাল কেমো রিসেপ্টর আমরা পড়বো আলাদা করে। পেরিফেরাল কেমো রিসেপ্টর যেটা অক্সিজেনের প্রতি খুব সেন্সিটিভ, হাইলি সেন্সিটিভ, এটা হচ্ছে পেরিফেরাল কেমো রিসেপ্টর। তোমরা জানো অ্যাওটিক বডি আছে আর ক্যারোটিড বডি আছে, এগুলো তো বোধহয় আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম, ছিল কিনা, তোমরা তো কম ছিল গত ক্লাসে, খুব কম ছিল। এবং এক্সারসাইজের সময় কিভাবে রেসপিরেশনের রেগুলেশন হয় এটাও ইম্পর্টেন্ট এক্সারসাইজের সময়, বুঝছো? এটা জানা আছে তোমাদের এক্সারসাইজে কি হবে? হুম, জানা আছে? কি হলো? হুম, ম্যাম এক্সারসাইজে ম্যাম নার্ভাস ফ্যাক্টর, কেমিক্যাল ফ্যাক্টর আর স্টিমুলেটরি রিফ্লেক্স তিনটা কাজ করে। হুম, বলো। exercise ম্যাডাম এখানে এক্সারসাইজের সময় ভেন্টিলেশনটা ইনক্রিজ করে, তো নার্ভাস ফ্যাক্টর তো ম্যাম নর্মাল ভেন্টিলেশনকে বাড়াতে সাহায্য করবে। আর কেমিক্যাল ফ্যাক্টর ওইটাও মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে সেন্সিটিভিটি ওইটার কারণে কেমিক্যাল ফ্যাক্টরটা কাজ করবে। আর প্রোপ্রিওসেপটিভ যেটা স্টিমুলেটরি ফ্যাক্টর, এটা ম্যাম আমাদের মাসেলের যে জয়েন্ট গুলো সেখানে কিছু মানে কেমিক্যাল রিসেপ্টর জাতীয় থাকে, সেগুলোর কারণে এই রিফ্লেক্সটা হয়। যেমন এক্সারসাইজের শুরুতে আমরা কেবল এক্সারসাইজ শুরু করব তখনই তো আমাদের সব সিস্টেম অ্যালার্ট হয়ে যাচ্ছে। এক্সারসাইজের সময় মাসকুলোস্কেলেটাল সিস্টেম, ব্রেন অ্যালার্ট করছে, মাসকুলোস্কেলেটাল সিস্টেমকে অ্যালার্ট করছে, তারপরে রেসপিরেটরি সেন্টার গুলাকে, আর ভেজোমোটর সেন্টার, এগুলো সব অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে এক্সারসাইজের শুরুতেই, ঠিক আছে? শুরুতে অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। হাইপোক্সিয়া, তোমরা হাইপোক্সিয়া তারপরে পড়েছো না? বলো তো হাইপোক্সিয়া কি? Deficiency of oxygen in the tissue is called hypoxia. 5 gram কি of type এর আছে? deoxygenated 5 gram of deoxygenated hemoglobin হবে তাহলে 5 gram of deoxygenated hemoglobin 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন বলতেছো? জি ম্যাম এটা তো হ্যাঁ, এটা হচ্ছে সায়ানোসিস হয়ে যাবে। আচ্ছা ওটা ঠিক আছে। হাইপোক্সিয়া কয় টাইপের বলো তো? 4 টাইপস। প্রথমটা কি বলবা? হাইপক্সি এটা কখন হয়? ম্যাম যখন অ্যাডিকুয়েট অক্সিজেন আমরা ভেন্টিলেট করে না নিতে পারি ম্যাম, যখন আমাদের এয়ারওয়ে প্যাসেজ অবস্ট্রাকশন থাকে ম্যাম। এটা কোন কোন ক্ষেত্রে হতে পারে?
ম্যাম এমন যে কোনো ডিজিজ যে ডিজিজে ম্যাম আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দেয় ম্যাম, আমরা শ্বাস নিতে না পারি, বেসিক্যালি ইনহেলেশন না হয় ম্যাম। রেসপিরেটরি মাসেল উইকনেস থেকে হতে পারে, যেমন পোলিও। তারপরে আমরা যে ঘরে বদ্ধ ঘরে যদি অনেক ছেলে মেয়েকে তোমাদেরকে রাখা হয় তাহলে কি হবে? এনভায়রনমেন্টের একটা কজ আছে না, বদ্ধ ঘরে রাখা হলো, দরজা জানালা সব বন্ধ করে, কারণ এখানে তো হাইপোক্সিয়া হবে। পরিবেশে অক্সিজেন কম আছে, এটাও তো একটা কারণ। আবার আমি পরিবেশে আছে, আমি ভিতরে নিতে পারছি না, এটাও। দুইটাই হচ্ছে হাইপোক্সিয়া হবে। দ্বিতীয়ত কি? সেকেন্ড বলো। অ্যানিমিক হাইপক্সিয়া। anemic hypoxia. এটা তো বুঝতেই পারছো যে অ্যানিমিয়াতে হবে। অ্যানিমিয়াতে হবে যখন হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি থাকবে, তখন হবে আমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ব্লাডে ঠিক থাকবে, কিন্তু আমার হিমোগ্লোবিনই কম অথবা ডিফেক্টিভ। তাহলে হচ্ছে 3 নম্বরে কি ছিল? Histotoxic hypoxia. স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া। স্ট্যাগন্যান্ট অথবা ইসকেমিক। এখানে কি হবে? এখানে আমার ব্লাড ফ্লোটা যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় ম্যাম, অক্সিজেন থাকা সত্ত্বেও ম্যাম সেটা কোনো জায়গায় ব্লাড সাপ্লাই পারফেক্টলি কম আর কি। পারফিউজ হতে পারবে না। কখন হতে পারে এটা? Heart failure. কনজেস্টিভ হার্ট ফেলিওর, এরপর ম্যাম এম্বোলিজম। যে কোনো হার্ট ফেলিওর হলে হতে পারে আর কি, কার্ডিওজেনিক শকে হবে, হার্ট ঠিক মতো পাম্প করবে না, পাম্প ফেলিওর, তাই না? হার্ট যখন ঠিক মতো পাম্প করতে পারবে না, তখন আমার পারফিউশন কম হবে, শকে হতে পারে, লোকাল কোনো ইসকেমিয়াতে হতে পারে, ইসকেমিক হাইপোক্সিয়া। ইসকেমিয়া আর হাইপোক্সিয়ার পার্থক্য কি বলতো? যখন অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয় তখন সে টিস্যু লেভেলে সেটা হচ্ছে মানে হাইপোক্সিয়া, কিন্তু বাট যখন অক্সিজেন আর নিউট্রিয়েন্ট দুইটারই ডেফিসিয়েন্সি হয় টিস্যু লেভেলে, সেটাকে তখন বলা হচ্ছে ম্যাম ইসকেমিয়া। আচ্ছা, 4 নম্বরে আমাদের কি আছে? হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। এটা কখন হতে পারে? ম্যাম যখন অক্সিজেনের প্রেজেন্স আছে Delivered, but cell cannot utilize that oxygen, ma'am, due to damage of পয়জনিং এর কারণে ম্যাম আমাদের হচ্ছে অক্সিজেনটাকে ইউজ করা যাচ্ছে না ম্যাম আমাদের সেলুলার অর্গানেলের ভিতরে ম্যাম, তখন হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। আচ্ছা, কার্বন মনোক্সাইডের অ্যাফিনিটিটা কেমন বলতো হিমোগ্লোবিনের প্রতি? সবচেয়ে বেশি ম্যাম। সবচেয়ে বেশি ম্যাম, সবচেয়ে বেশি। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো থেকেও বেশি ম্যাম। কম্বিনেশনটাকে কি বলে কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেনের? কম্বিনেশনটার নাম কি? এই যে কার্বন মনোক্সাইড আর অক্সিজেন হিমোগ্লোবিনের। কি হলো? মিউট করে রেখে দিয়েছো নাকি? শোনা যায় না তো কিছু। হ্যাঁ, কার্বক্সি হিমোগ্লোবিন। কার্বক্সি বলে ওটাকে? carboxy. কার্বামিনো হিমোগ্লোবিন। আচ্ছা, এখন আমরা লাংসের কিছু
ডিজিজে আসি তারপরে কমন ডিজিজের নাম বলো তো রেসপিরেটরি সিস্টেমের। কোভিড। কোভিডে তো মাল্টিপল সিস্টেম ইনভলভমেন্ট হয় তাই না, রেসপিরেটরি সিস্টেম ছাড়াও। জি ম্যাম, হুম? কোলাটেরাল। হ্যাঁ জি ম্যাম, কোলাটেরাল ড্যামেজ হয় ম্যাম, লাং থেকে আস্তে আস্তে ম্যাম অন্যান্য সিস্টেমেও ম্যাম হচ্ছে গিয়ে এটার কারণে ম্যাম এফেক্ট দেখা দেয়। হুম, আচ্ছা আগের পুরানো রোগগুলোর নাম বলো আমাদের দেশের লাংসের। নিউমোনিয়া, অ্যাজমা, সিলিকোসিস, ব্রঙ্কাইটিস, emphysema, Fibrosis. এমফাইসিমা, পালমোনারি ফাইব্রোসিস, fibrosis, cystic হুম fibrosis. ম্যাম অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে ম্যাম। টিউবারক্লোসিস বললাম না, টিউবারক্লোসিস তো বেশ কমনই। হুম জি ম্যাম, লাং ক্যান্সার আর টিউবারকুলোসিস। আচ্ছা অ্যাজমাটা কেমন ডিজিজ বলো তো? ম্যাম অবস্ট্রাকটিভ ম্যাম। হুম ম্যাম অ্যাজমা নিয়ে ম্যাম ডিবেট আছে, অনেকে রেস্ট্রিকটিভ বলে, অনেকে অবস্ট্রাকটিভ, কিন্তু ম্যাম মেজরিটি ডিসিশন হচ্ছে ম্যাম এটা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। হুম, আচ্ছা হ্যাঁ অবস্ট্রাকশন তো একটা থাকছে, এর সাথে আর কি কি থাকে অবস্ট্রাকশনের সাথে? রেসপিরেটরি ট্র্যাক্টে আর কি থাকে অবস্ট্রাকশনের সাথে? Airways and constrict. Ma'am, ইনফ্লামেশন থাকে, ঠিক আছে, yes, মানে একটা inflammation of ইনফ্লামেশন that থাকে, একটা fluid. হাইপার রেসপন্সিভনেস থাকে। কারণ তোমরা তো জানোই যে এটা একটা কেমন ডিজিজ, এটা সবার ক্ষেত্রে তো হয় না এটা, তাই না? এখানে আইজিইটা বেশি পাওয়া যায়, যাদের অ্যাজমা রোগীদের দেখবে আইজিই বেশি পাওয়া যাচ্ছে, তার মানে কি এখানে কিছু হাইপার সেন্সিটিভ ব্যাপার থাকে, তোমার যেটাতে হচ্ছে না আর একজনের হয়ে যাচ্ছে, Allergic. রেসপিরেটরি ডিস্ট্রেস। এমফাইসিমা তো বললা, নিউমোনিয়া তো বললা তোমরা। টিউবারকুলোসিস, আচ্ছা আর কি পড়িয়েছে তোমাদের? ম্যাম সায়ানোসিস। সায়ানোসিস কয় টাইপের? সেন্ট্রাল আর পেরিফেরাল ম্যাম। হুম, আচ্ছা কোন রোগীর ক্ষেত্রে তুমি সায়ানোসিস থাকলেও সায়ানোসিস আমরা দেখতে পাবো না ক্লিনিক্যালি? হুম, কোন রোগীর বলো তো, কাদের? ম্যাম অ্যানিমিয়ার পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাবে না। হ্যাঁ সেভিয়ার অ্যানিমিয়া থাকলে এটা দেখা যাবে না, কারণ আমার হিমোগ্লোবিনই তো নাই। হিমোগ্লোবিনই যার নাই তার তো ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন আরোই কম থাকবে। ঠিক একই ব্যাপার তাহলে উল্টাটা হবে, পলিসাইথেমিয়া রোগীদের সায়ানোসিস না থাকলেও সায়ানোসিস মনে হবে তোমার, পলিসাইথেমিয়া যাদের আছে। সায়ানোসিসটা কি ধরনের, এটা এটা সংজ্ঞাতে কি বলবা সায়ানোসিসের? হুম
কি কন্ডিশন এটা? Ma'am, due to Clinical condition characterized by blue colorization of our membrane due to the excessive due to the concentration of carbon dioxide. না কি কন্ডিশন বলে নিবা আগে? Bluish coloration, ma'am. Clinical condition characterized by bluish coloration. ক্লিনিক্যাল কন্ডিশন, ঠিক আছে, ক্লিনিক্যাল কথাটা বলতে হবে। অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস এগুলোর ক্ষেত্রে তোমার আগে ক্লিনিক্যাল কন্ডিশন বলতে হবে। ক্লিনিক্যাল, বুঝছো? কারণ ক্লিনিশিয়ান এটা চোখেই দেখতে পায় আর কি, এই জন্য এটাকে ক্লিনিক্যাল কন্ডিশন বলা হয় এগুলাকে সব। আচ্ছা, তোমরা আজকে স্টুডেন্ট কতজন আছো? ma'am 28. এর বেশি নাই না? না ম্যাম। আচ্ছা, আমি আমার যে আইটেম দুটা, আমার তো সব আইটেমই তোমাদের প্রশ্নের পাঠানো বাকি বোধহয় উত্তর না? ম্যাম হচ্ছে সানজিদা ম্যামের হচ্ছে গতকালকে 8 তারিখে আর কি দেওয়া হয়েছিল, 8 তারিখে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল। তো আপনি বলছিলেন সানজিদা ম্যামের 4 দিন পরে আইটেম 2 নাম্বারটা জমা দিয়ে দিতে। তো আমি হচ্ছে সবাইকে ওরকম ভাবে বলে দিয়েছি যে 12 তারিখের ভেতরে যাতে সবাই দ্বিতীয় আইটেমটা অন্তত জমা দিয়ে দেয়। তারপরে 3 দিন পরে ম্যাডাম হচ্ছে আইটেম 4টা। হ্যাঁ, সেটা আর কি, তোমরা এটা একটু নিজের দায়িত্বে করে ফেলো। জি ম্যাম, জি ম্যাম, আপনাকে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি আমাকে একটু জানিয়ে দিও। জি ম্যাম, জি ম্যাম। আর তোমাদের ছুটি কিছু বলছে? ছুটি কতদিন? ম্যাম আজকে সম্ভবত বলবে 11টার সময় অ্যানাটমি ক্লাস হয়ে শেষ হয়ে যাবে, তো ওই সময় হয়তো বা আমাদেরকে বলে দিবে। এর পরের সিস্টেম কবে শুরু হবে এগুলা কিছু বলছে? যে ফিজিওলজি পরের সিস্টেম থেকে আসার পরেই হয়তো। তোমাদের বেশি এই এত বেশি লোড করলে সমস্যা হলে তোমরা বলবা, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের সমস্যা হলে যদি 2টা ক্লাস মনে করে বেশি নেওয়া লাগে আমাদের এই যে সব টিউটোরিয়াল, হ্যাঁ, সেটাও জানাবা যে ম্যাডাম এই ক্লাসটা আবার নেন, স্টুডেন্ট কম আছে বাকি, এটা একটু জানালে ভালো হয়। হ্যাঁ, জি ম্যাম। তোমাদের দরকার থাকলে তোমরা জানাবা, তখন আমরা ওদের ম্যাডামদেরকে বলতে পারি যে ওরা এই ক্লাসটা আরো চাচ্ছে। তাহলে একটু লেন্দি হবে তোমাদের, নাহলে তো খুব তাড়াতাড়ি কার্ড শেষ হয়ে গেলে তোমাদের সমস্যাই, দ্রুত শেষ হয়ে গেলে সবকিছু। জি ম্যাম। আচ্ছা, ভালো করে পড়ে এগুলা পড়ে ফেলবা, যেগুলা পড়ানো হচ্ছে সব পড়ে ফেলবা, কোনো কনফিউশন রেখো না ভিতরে, কোনো সিস্টেমেরই কোনো কনফিউশন রেখো না, ঘাটতি রেখো না। কারণ এখন তো তোমাদের আমাদের সামনাসামনি দেখা হচ্ছে না, তোমরা অনেক কিছু হয়তো পড়তে পারছো না, তো এগুলা থেকে গেলে সমস্যা হয়ে যাবে, কনফিউশন থেকে গেলে। ঠিক আছে, তোমাদের তাহলে দীপ্ত তুমি আরেকদিনের মতো একটু ইয়েটা পাঠিয়ে দিও, হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। আচ্ছা, রাখি তাহলে, হ্যাঁ, আজকে রাখি। আসসালামু আলাইকুম। আসসালাম। Assalamu alaikum.